পাম্পে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন প্রতিদিনের চিত্র। সরবরাহ না থাকার অজুহাতে অনেক ফিলিং স্টেশন বন্ধ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। মহাসড়ক লঞ্চ ঘাটে বেড়েছে চাপ। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত মা ছেলে সহ 5 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। অপমৃত্যু মামলা দায়ের। মশার ওষুধ মারলো আপনার কামও না। ডাস্টবিনটা তুলে নিয়ে গেছে সিটি কর্পোরেশন লোক মানুষের রোডে ঘাটে ময়লা হালা। এবং মশার উপদ্রব, জলাবদ্ধতা আর যানজটে জর্জরিত কুমিল্লা সিটি কর্পোরেশন। পরিকল্পিত এবং বাসযোগ্য নগরীর দাবি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি এখনো চলছে। দীর্ঘ অপেক্ষার পর অনেক পাম্পেই মিলছে না তেল। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে মাসুদ আলম, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ এবং শরীয়তপুরে আছেন কাজী মনিরুজ্জামান। তবে শুরুতেই কুমিল্লার পরিস্থিতি জানতে চাই। মাসুদ, কুমিল্লায় জ্বালানি তেল প্রাপ্তির কি পরিস্থিতি? আর যেহেতু ঈদের ছুটি শেষে মানুষজন ঢাকায় ফিরছে, সেক্ষেত্রে সড়কপথেও বাসের সংখ্যা বেড়েছে, সেক্ষেত্রে দূরপাল্লার বাস চলাচলে কোনো প্রভাব পড়েছে কিনা? রওশন, ঢাকা চট্টগ্রাম এবং কুমিল্লার আরও বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক রয়েছে, কুমিল্লা সিলেট এবং কুমিল্লা নোয়াখালী। সবগুলো সড়ক একই সঙ্গে কুমিল্লা শহরের ভিতরে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সবগুলোতে কিন্তু আমরা একই চিত্র দেখছি। সংকটের যে চিত্রটা সেটা অব্যাহত রয়েছে। আমরা দেখছি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে অকটেন এবং পেট্রোলের যে সংকট সেটি ধীরে ধীরে সেই সংকটের মাত্রা বাড়ছে। চালক এবং আরোহীরা আমরা দেখেছি পেট্রোল পাম্পগুলোতে এসে তেলের খোঁজে আসছেন, তবে চাহিদা মোতাবেক তেল না পেয়ে তারা আবার ফিরে যাচ্ছেন এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। এবং অনেক জায়গায় আমরা দেখেছি সাটিয়ে দেওয়া হয়েছে যে এখানে অকটেন এবং পেট্রোল পাওয়া যাচ্ছে না, এই ধরনের সাইনবোর্ডও সাটিয়ে দেওয়া হয়েছে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকা। এখানে ডিজেল, অকটেন, পেট্রোল কোনো জ্বালানি তেলেই পাওয়া যাচ্ছে না। গতকালকে কিছু তেল বিক্রি হয়েছিল এখানে, সেই আশা থেকে মূলত হচ্ছে যে এখানকার যারা স্থানীয় মোটরসাইকেল আরোহী বা প্রাইভেট গাড়ি সব ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে সেগুলো চালকরা এখানে আসছে না তেলের জন্য, তবে তেল না পেয়ে আবার তারা ফিরে যাচ্ছেন এবং অনেকে দেখেছি দীর্ঘ সময় থেকে এখনও অপেক্ষা করছেন তেলের জন্য, কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। আমরা পাম্প মালিক কমিটির সাথে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ যে 20 থেকে 25 দিন যাবৎ যে সংকটটা সেটি আসলে মূলত হচ্ছে তারা যে ডিপোগুলো থেকে তেল তারা এনে ভোক্তা লেভেলে বিক্রি করেন সেই মোতাবেক কিন্তু তারা তেল পাচ্ছেন না। তাদেরকে একদিন যদি তেল দেন তাহলে 2 থেকে 3 দিন তাদেরকে আবার তেল দেওয়া হয় না, যার কারণে সংকটটা স্থায়ী হচ্ছে। একই সঙ্গে তারা যে পরিমাণ তারা তেল পান, যেখানে তার প্রয়োজন হচ্ছে 4000 থেকে 5000 লিটার, সেখানে তাদেরকে তেল দেওয়া হচ্ছে 1000 থেকে 2000 লিটার তেল, যার কারণে মূলত হচ্ছে যে এই তেল ঘন্টা 2 বা 3 ঘন্টার মধ্যে শেষ হয়। তবে ঈদের পরবর্তী সময়ে যে এই যে তেলের সংকট হওয়ার কারণে মহাসড়কগুলোতে যারা যাত্রী চালক তারা কিন্তু ভোগান্তি রয়েছেন, কারণ তারা অনেক পাম্প ঘুরে কিন্তু তারা তেল সংগ্রহ করতে হয়, এতে করে তারা ভোগান্তি রয়েছেন এবং যাত্রী বা গণপরিবহনগুলো কিন্তু ডিজেল সংকটে রয়েছেন। তো এ ছিল কুমিল্লা থেকে রওশন। আমরা কুমিল্লার পরিস্থিতি জানছিলাম, এবার একটু চট্টগ্রামে যেতে চাই। মাহফুজ, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোর কি পরিস্থিতি? সেখানকার যারা চালকরা রয়েছেন তারা কি বলছেন? জ্বালানি তেলের জন্য অপেক্ষা, এটি চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে এখন অনেকটা স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ভোর থেকে আমরা লক্ষ্য করছি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন গ্রাহকরা।
আজকেও আমরা দেখছি কয়েকটি পেট্রোল পাম্প এর মধ্যে আমরা ঘুরেছি, সবগুলোতে একই চিত্র। কোথাও কোথাও অকটেন থাকলে ডিজেল নেই, আবার কোথাও ডিজেল থাকলে অকটেন নেই, এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আমরা এখন যেখানে রয়েছি এটি সেনা কল্যাণ সংস্থার একটি পেট্রোল পাম্প, যেখানে অকটেন একেবারেই নেই। তারা সাইনবোর্ড সাটিয়ে দিয়েছেন, বলছেন কবে নাগাদ অকটেন আসবে সেটিও তারা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে ডিজেল দেওয়া হচ্ছে, আর এই ডিজেল নেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা আমরা সেই দৃশ্যগুলো এই পাম্পে এসে দেখতে পাচ্ছি। এখানে যারা গ্রাহক আছেন তাদের মধ্যে বিশেষ করে যারা রাইড শেয়ারিং করেন তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। তারা বলছেন দিনের নির্দিষ্ট একটি পরিমাণ তাদেরকে আয় করতে হয়, সেই আয় করতে গিয়ে তেলের যে সংকট সেটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পের সামনেই তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, ফলে তারা রাইড শেয়ারিং করতে পারছেন না, যা তাদের পরিবারের উপরও কিন্তু নেতিবাচক প্রভাব পড়ছে। আর অন্যান্য বাহনগুলোর ক্ষেত্রেও অনেকে বলছেন তারা যানবাহন চলাচল অনেকটা সীমিত করে দিয়েছেন এবং বলছেন যে সংকট তৈরি হয়েছে এই সংকট কবে নাগাদ আসলে এখান থেকে উত্তরণ ঘটবে সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। আবার এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিজিলেন্স টিম গঠন করে যারা কৃত্রিম সংকট তৈরি করছেন, বিশেষ করে যারা অসাধু ব্যবসায়ী তেল মজুত করছেন তাদের কিন্তু পাকড়াও করার দৃশ্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকালকেও কিন্তু পতেঙ্গাতে ডিজেল অবৈধভাবে ডিজেল মজুত করার কারণে সেখানে অভিযান চালিয়ে ডিজেল জব্দ করা হয়েছে এবং সেই কার্যক্রম চট্টগ্রামে এখনও চলমান রয়েছে। তবে এটি আসলে স্থায়ী কোনো সমাধান নয়। সবাই বলছেন যে সরকারের পক্ষ থেকে যেমন তদারকি কার্যক্রম বাড়াতে হবে, একই সাথে জ্বালানি সরবরাহ এইটি আরও বাড়াতে হবে। পাশাপাশি যারা গ্রাহক আছেন তাদেরকেও আরও অনেক বেশি আতঙ্কিত না হয়ে তাদেরকে স্বাভাবিকভাবে এইটি নিতে হবে এমনটি বলছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট এবং সরবরাহের সবশেষ তথ্য। মনির, আপনি জানাবেন যে শরীয়তপুরে জ্বালানি তেলের সরবরাহ কী অবস্থা এবং পেট্রোল পাম্পগুলোতে যারা চালক রয়েছেন, গাড়ি চালক, তাদের ভিড় কেমন দেখছেন? এই মুহূর্তে কিন্তু আমি যেই পাম্পটিতে রয়েছি সেই পাম্পটি কিন্তু বন্ধ রয়েছে। গত 3 দিন ধরেই তেল সরবরাহ না থাকায় ডিপো থেকে তেল পাচ্ছেন না, বিধায় তারা এই পাম্পটি বন্ধ রেখেছেন। এখানে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন পাম্পের সামনে এবং কোনো ধরনের যানবাহনে আসছে না এবং ভিড় নেই, এই পাম্পটিতে ভিড় নেই। তবে কিছুক্ষণ পরপরই কিন্তু যানবাহনগুলো পাম্পের সামনে এসে অপেক্ষা করছে, তেল না পেয়ে তারা আবার অন্য জায়গায় তেলের জন্য ছুটে বেড়াচ্ছে। যে 6টি পাম্প রয়েছে প্রত্যেকটিতেই ডিপো থেকে তারা তেল পাচ্ছেন এমনটা মালিকপক্ষ বলছেন, যার কারণে গত 3 দিন ধরে এই শরীয়তপুরের পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু যাত্রীবাহী যে যানবাহনগুলো রয়েছে, যাত্রী রয়েছে, গণপরিবহন রয়েছে, সেগুলো যেমন বন্ধ বলা যায় অনেকাংশেই আমরা লক্ষ্য করেছি যে বাস স্টপেজগুলোতে যানবাহনগুলো বন্ধ রয়েছে। যখন তেল পাচ্ছে তারা তখন কিছুটা তারা যাত্রা করতে পারছে। আর এর যানবাহন ছাড়াও কিন্তু এই মুহূর্তে বড় মৌসুমের চলছে এবং বড় মৌসুমে কিন্তু ডিজেলের বেশ চাহিদা থাকে। চাষাবাদের জন্য কিন্তু এই মুহূর্তে সেচ দেওয়ার জন্য ডিজেল প্রয়োজন, সেই ডিজেলও পাচ্ছে না কৃষক, যার কারণে কৃষক কিন্তু সেচ কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি শরীয়তপুরে কিন্তু পদ্মা মেঘনা রয়েছে নদী, সেখানে জেলেরা কিন্তু ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তারা মাছ শিকার করে থাকেন। সেই ক্ষেত্রেও কিন্তু তারা এই ডিজেল না পাওয়ার কারণে জেলেরা কিন্তু নদীতে যেতে পারছেন না, মাছ শিকার করতে পারছেন না। তো বহুবিধ সমস্যায় কিন্তু এই জ্বালানি তেলের কারণে পড়েছে শরীয়তপুরের বাসিন্দারা, মানুষ, এবং এই ভোগান্তি থেকে কবে লাঘব হবে সেটা কিন্তু তারা জানছেন না। এই পাম্প থেকে বলা হচ্ছে আজকে তাদের কিছু সংখ্যক তেল দেওয়া হতে পারে, কিছু পরিমাণ, সেই তেল পেলে তারা দুপুরের পর থেকে দিতে পারবেন। গ্রাহক চাহিদা কতটুকু মিটবে সেটা কিন্তু তারা এখনো বলতে পারছেন না। লাইবা, দেশে দিন দিন জ্বালানি সংকটের তীব্র আকার ধারণ করছে, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যশোরে বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার রাতে মনিহার এলাকার মনির উদ্দিন এবং যাত্রিক পেট্রোলিয়াম সার্ভিস পাম্প পরিদর্শন করেন তিনি। এ সময় পাম্প দুটির স্টোরেজ যাচাই বাছাই করেন, পরে পাম্পের মজুদ, ক্রয় বিক্রয়ের নথিপত্র যাচাই বাছাই করেন। এ সময় কিছু অসঙ্গতি পাওয়ায় পাম্পগুলোর কর্মকর্তাদের সতর্ক করেন প্রতিমন্ত্রী। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে পাম্পের সামনে থাকা বিভিন্ন যানবাহনের চালকদের জানিয়েছেন প্রতিমন্ত্রী। তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়াতেও সবার প্রতি আহ্বান জানান তিনি।
টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে নিহত একই পরিবারের ৩ জন সহ মোট ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার রাতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে অপমৃত্যুর মামলার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় নিহতদের পরিবারকে ২৫,০০০ টাকা করে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে বনশ্রী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যা ৭:৩০টায় কালীহাতির ঢলা টেঙ্গর এলাকায় জ্বালানি শেষ হয়ে যায় বাসটির। যাত্রীরা বাস থেকে নেমে কেউ রেল লাইনে ঘোরাঘুরি করতে থাকে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ছেলে সহ ৫ জন নিহত হয়। তাদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের মোড়গুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। এদিকে ভোলার লঞ্চঘাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও বেড়েছে যাত্রীদের চাপ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। এছাড়া ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যুক্ত আছেন ইমতিয়াজুর রহমান এবং মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী আসাদুজ্জামান। তবে শুরুতেই সড়ক পথের খবর আমরা জানতে চাই। রিফাত, সিরাজগঞ্জে আপনি যেখানে রয়েছেন কড্ডার মোড়ে, সেখানে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন? রওশন, আজও কিন্তু যারা ঢাকায় কর্মস্থলে ফিরছে তাদের চাপ রয়েছে এই উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে। বিশেষ করে এই মহাসড়কের যে মোড়গুলো রয়েছে, কড্ডার মোড় এবং হাটিকুমরুল মোড়ে কিন্তু যাত্রীদের আজও প্রচণ্ড ভিড় রয়েছে। এক কথায় বলা চলে যে বেলা গড়ার সাথে সাথে কিন্তু অনেকটাই উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মহাসড়কে। বিশেষ করে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাকে করেও কিন্তু প্রচুর নিম্ন আয়ের মানুষ কিন্তু তারা ঢাকায় কর্মস্থলে ফিরছে এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে। বিশেষ করে যাত্রীবাহী বাসের কিন্তু একটি সংকট রয়েছে। তার কারণ হিসেবে যেটি আসলে যাত্রীরা বলছে যে যেগুলো বাস রয়েছে প্রত্যেকটি বাস থেকেই কিন্তু তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কিন্তু একটি অভিযোগ আমরা পাচ্ছি। এখান থেকে সিরাজগঞ্জ থেকে চন্দ্রা পর্যন্ত 200 টাকা পর্যন্ত যেখানে স্বাভাবিক সময় ভাড়া, সেখানে 500 থেকে 600 টাকা পর্যন্ত কিন্তু আসলে আদায় করছে যাত্রীদের কাছ থেকে। যে কারণে আসলে দীর্ঘ সময় কিন্তু আমরা দেখেছি যে নারী এবং শিশুরা এই মোড়ে কিন্তু বিভিন্ন কাউন্টারে এবং সড়কের পাশে কিন্তু তারা অবস্থান করছেন, তারা ঢাকা যেতে পারছেন না। আবার অনেক মানুষকে আমরা দেখেছি যে বাড়তি ভাড়ার কারণে তারা খোলা ট্রাকে করেও কিন্তু পরিবার নিয়ে ঢাকার দিকে ছুটছেন এবং যাত্রীদের যেহেতু এই মহাসড়কে বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়ছে এবং সেই সাথে কিন্তু ভোগান্তিও কিন্তু বাড়ছে যাত্রীদের। তবে আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো মনিটরিং আমরা দেখিনি যে এই যে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিংবা যাত্রীদের ভোগান্তি হচ্ছে সেটি নিরসনে কিন্তু কোনো পদক্ষেপ আমরা প্রশাসনে দেখিনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু উত্তরবঙ্গের 16 জেলার মানুষ এই পথ ব্যবহার করে কিন্তু ঢাকার দিকে যায়, যে কারণে আসলে এই পথে যত বেলা করছে যানবাহনের চাপও কিন্তু বাড়ছে। সকাল থেকেই যমুনা সেতু টোল প্লাজায় আমরা যানজট দেখেছি। সেই যানজট কিন্তু 3 কিলোমিটার এলাকা সায়দাবাদ পর্যন্ত সেই যানজটের বিস্তৃতি কিন্তু আমরা দেখেছি। তবে আসলে বেলা করার সাথে সাথেই কিন্তু যানবাহনের যেমন চাপ কিন্তু বাড়ছে এবং যাত্রীদের সেই সাথে ভোগান্তিও বাড়ছে। তবে আসলে দীর্ঘ সময় যে এই অপেক্ষা করার কারণে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে তারা কিন্তু বারবারই কিন্তু অভিযোগ করছেন এবং আমরা গতকাল দেখেছি যে যাত্রীদের এই ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রীদের সাথে পরিবহন সংশ্লিষ্টদের সাথে একটি বিতণ্ডার সৃষ্টি হয় এবং প্রায় আধা ঘন্টা কিন্তু এই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তো এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের যে এই প্রবেশদ্বার কড্ডার মোড় থেকে কর্মস্থলে ফেরা মানুষের সবশেষ। এরপর আমরা একটু নৌপথের খবর জানতে চাই। ভোলা লঞ্চঘাটে আছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনি ভোলার লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ কেমন দেখছেন? অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের? রওশন, আজ সকাল থেকেই প্রায় ভোর 5টা থেকে ভোলার এই ইলিশা ঘাটে কিন্তু যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। 5টা থেকে এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8টি লঞ্চ কিন্তু ভোলার ইলিশা ঘাট থেকে কিন্তু লক্ষ্মীপুরের মজিজুদ্দিন ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল। এছাড়া ঢাকা থেকে ভোলার থেকে ঢাকা রুটে প্রায় 5টি লঞ্চ ছেড়ে গেছে। এখনও অপেক্ষমান প্রায় 2টি লঞ্চে। প্রতিটি লঞ্চে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাদের ভোগান্তির বিষয় জানিয়ে রাখি, ভোলা থেকে লক্ষ্মীপুরের
মজুচৌধুরী ঘাটে যেতে কিন্তু যাত্রীরা একরকম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, কেননা এই রুটে পর্যাপ্ত লঞ্চ না থাকার কারণে যাত্রীরা ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে কিন্তু অবৈধ যে সকল নৌযান রয়েছে সেই নৌযানে কিন্তু ভোলার ইলিশা থেকে মজুচৌধুরী হাট হয়ে দেশের 21 জেলা যাতায়াত করে থাকে। বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, ফেনী, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর এই রুটে কিন্তু যাত্রীরা পারাপার হয়ে থাকে বলে কিন্তু আমরা দেখেছি। কিন্তু এই ঘাটে যতটুকু যাত্রীর চাপ রয়েছে ঈদ মৌসুমে কিন্তু যাত্রীর চাপ 2-3 গুণের অধিক বৃদ্ধি পায়, কিন্তু সেই তুলনায় কিন্তু বিআরডব্লিউটিএ জেলা প্রশাসন তেমন কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করে না বলে আমরা দেখতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, আমি এখন যে ঘাটটি রয়েছে এর পাশে কিন্তু কোস্টগার্ড, নৌ পুলিশের ক্যাম্প রয়েছে, কিন্তু এই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে যে সকল অবৈধ নৌযান পারাপার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ক্যাম্প থাকার পাশাপাশি কিন্তু তারা তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখিনি বলে আমরা দেখেছি। কিছুক্ষণ আগে সকালে এখানে র্যাবের একটি টিম এসেছে, র্যাবের টিমের উপস্থিতিতে কিন্তু কোস্টগার্ড স্পিড বোটের মাধ্যমে কিন্তু অবৈধ যে সকল ব্যবসায়ী রয়েছে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে কিন্তু যাত্রীদেরকে লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাটের উদ্দেশ্যে নিয়ে গেছে। যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা একরকম নিরুপায় হয়ে কিন্তু 250 টাকার ভাড়া 1000 টাকা দিয়ে কিন্তু স্পিড বোটে যাচ্ছে। এছাড়াও যে অবৈধ যেই নৌযানগুলো রয়েছে, স্টিলের যে সকল ট্রলার, কাঠের যে সকল ট্রলার, এই ট্রলারগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে, কেননা তাদের যে কর্মসংস্থান খুলে গেছে। কিছু কালকে ভিতরে যদি তারা না পৌঁছাতে পারে তাদের নানান বিপদে বা বিপাকে পড়বে বলে তারা জানিয়েছেন। এইমাত্র কিন্তু লক্ষ্মীপুর থেকে কিন্তু একটি সি ট্রাক এসেছে, এই সি ট্রাকে কিন্তু যাত্রীদের কিন্তু ভিড় দেখে লক্ষ্য করা গেছে। বিশেষ করে ভোলা জেলা যারা কর্মরত রয়েছে তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রুটে কিন্তু ভোলায় প্রবেশ করছে। এই লঞ্চে চড়ে কিন্তু যেই সকল প্রায় যে যাত্রীরা অপেক্ষমান রয়েছে তারা কিন্তু ভোলার ইলিশা থেকে মজুচৌধুরী হাট হয়ে দেশের 21 জেলা সহ বিভিন্ন প্রান্তে পৌঁছাবে বলে কিন্তু আমরা যাত্রীদের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছি। এই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু জানেন কি যে পাশে কিন্তু ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটেও কিন্তু বিপুল পরিমাণ চাপ রয়েছে এবং যাত্রীর তুলনায় গাড়িরও চাপ রয়েছে বলে কিন্তু আপনি দেখেছেন। এতে করে বলা যায় যাত্রীরা বলছেন যে এই ঘাটে কিন্তু ভোগান্তির চরমে অবস্থা রয়েছে। তো এই ছিল আমার কাছে বলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বশেষ তথ্য। আমরা ফেরিঘাটের খবর জানতে চাই, পাটুরিয়া ফেরিঘাটে আছেন আসাদ জামান। আসাদ, ফেরিঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন? এবং আরেকটা বিষয় জানাবেন, কয়েকদিন আগে অসতর্কতার কারণে ফেরিঘাটে একটি বাস ডুবি হয়েছে, সেক্ষেত্রে এরকম পরিস্থিতি এড়ানোর জন্য যারা ফেরিঘাট সংশ্লিষ্ট রয়েছেন তারা কি ব্যবস্থা নিয়েছেন? পাটুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় আপনারা নিশ্চয় জানেন যে সকালবেলা থেকেই কিন্তু এই দৌলতদিয়া পাটুরিয়া নৌপথ হয়ে কিন্তু 21 জেলার মানুষ কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে। এতে করে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, পাটুরিয়া ঘাট এবং লঞ্চ ঘাটে যে চাপ কিন্তু না থাকলেও কিন্তু কাটা পথের যাত্রীদের কিন্তু বেশ চাপ দেখা গিয়েছে। অর্থাৎ সকাল থেকেই এই বাস স্ট্যান্ড এলাকায় আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে যে যারা এই পাটুরিয়া থেকে মানিকগঞ্জ হয়ে যারা ঢাকা, তারপর সাভার, নবীনগর, বাইপেল, আশুলিয়া যাবে, তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করতে আমরা দেখেছি। অর্থাৎ যে ভাড়া 120 থেকে 30 টাকা, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু 150-200 টাকা পর্যন্ত নিচ্ছেন তারা। গতকাল রাতে কিন্তু এর চেয়ে বেশি তারা কিন্তু নিয়েছে বলে যারা এখানে যারা দায়িত্বরত রয়েছে তাদের কিন্তু আমরা কথা বলেছি তাদের সাথে। তারা বেশ কয়েকজন পুলিশ রয়েছে, তারা শুধুমাত্র রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করতে। অপরদিকে আমরা এই বাড়তি ভাড়া আদায়ের জন্য যে ব্যবস্থা নেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। অপরদিকে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে অতিরিক্ত ঈদ কিন্তু অনেকদিন আগে, 1 সপ্তাহ আগে শেষ হয়েছে, তারপরেও কিন্তু এখনো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, যা এতে কিন্তু তাদের উপর একটা বাড়তি চাপের সৃষ্টি হচ্ছে। অপরদিকে আমরা দেখেছি যে লঞ্চ ঘাটে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে, কারণ দৌলতদিয়া প্রান্ত থেকে কিন্তু 21 জেলার মানুষ কিন্তু লঞ্চে করে, ফেরিতে করে, যারা কাটা পথের যাত্রী তারা কিন্তু অধিকাংশ লঞ্চে করে এখানে আসছেন। এখান থেকে এসে কিন্তু তারা দেখা গিয়েছে যে তাদের উদ্দেশ্য করে যে যাত্রা সেটা কিন্তু তারা চলে যাচ্ছে, কিন্তু বাড়তি ভাড়া কিন্তু তাদের একটা বড় রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রশদ, এই ছিল আমার কাছে পাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে সবশেষ সংবাদ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষেরা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। 27টি ওয়ার্ড নিয়ে 2011 সালে গঠিত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। পরিকল্পিত নগরীর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলেও সময়ের সাথে সাথে বেড়েছে ভোগান্তি আর জনদুর্ভোগ, মশার উপদ্রব, যানজট, জলাবদ্ধতা আর অনুমোদনহীন ভবনের চাপে নগর জীবন এখন অস্বস্তিকর। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ফোরকান হোসেন।
2011 সালে 2টি পৌরসভা নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা সিটি কর্পোরেশন। 27টি ওয়ার্ড আর 53 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই নগরী এখন নানা সমস্যায় জর্জরিত। ওষুধ ছিটালেও কমছে না মশার উপদ্রব। দিনরাত অতিষ্ঠ নগরবাসী। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে লেগেই থাকে যানজট। যত্রতত্র হকার চলাফেরার পথকে করে অবরুদ্ধ। জায়গায় জায়গায় অপরিকল্পিত উন্নয়নের ছাপ স্পষ্ট। বাড়ছে বায়ু দূষণ, ময়লার ভাগাড়ে পরিণত ড্রেন, সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এছাড়াও অনুমোদনহীন ভবন নির্মাণ নগরীর সৌন্দর্য ও নিরাপত্তা দুই হুমকির মুখে ফেলছে। নাগরিক সকল সুবিধা নিশ্চিত করে নগরীকে গড়ে তুলতে হবে নান্দনিক শহর হিসেবে প্রত্যাশা নগরবাসীর। ফুটপাতে যদি ব্যবসা না থাকতো তাহলে তো আমরা ফুটপাত দিয়ে চলতে পারতাম। এখন ফুটপাতে না চললে আমরা রাস্তায় নামতে হয়। রাস্তায় স্পেস নাই যে রাস্তা দিয়ে হাঁটবে। পর্যাপ্ত যেটা পাবলিক ওয়াশরুম নারীদের জন্য সেটা কিন্তু আমাদের এখনো দৃশ্যমান না। এদিকে একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনটা তুলে নিয়ে গেছে সিটি কর্পোরেশন লোক এখন মানুষের রোডে ঘাটে ময়লা হালা। এই আপনার মশার ওষুধ মারলেও আপনার কামও না। দীর্ঘদিনের জঞ্জাল সরাতে ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছেন নতুন প্রশাসক। নগরবাসী আশা করছেন প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক সদিচ্ছার সমন্বয়ে ঘুরে দাঁড়াবে এই শহর। অভিজ্ঞ পরামর্শক বোর্ড গঠন করে বিদ্যমান সমস্যা দূর করে স্বস্তির নগর গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। ড্রেনেজ সিস্টেম, সুয়ারেজ সিস্টেম, তারপর হচ্ছে আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, তারপরে হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটিসের অঞ্চলগুলি, এগুলো আসলে একটু ডিজাইন করা থাকা উচিত ছিল। রাস্তার পাশে দোকান আজকে 40 বছর পর্যন্ত দেখলাম এই দোকানগুলো আর কেউ সরাইতে পারছে না। যুব সমাজদের জন্য যদি আপনি খেলার জায়গা করে দেন, সেখানটা যুব সমাজ ব্যস্ত থাকবে, অপরাধগুলো আর হবে না। সিটি কর্পোরেশনের কর্মী এবং সাধারণ ছাত্রছাত্রীদেরকে দিয়ে আমি প্রায় 200 কর্মী ইতিমধ্যে কাজে নামিয়ে দিয়েছি। ওরা অলরেডি নির্বিঘ্নে যেন গাড়িগুলো চলতে পারে, মানুষ তার গন্তব্যে যেতে পারে, সেজন্য কাজ শুরু করেছে। এক পর্যায়ক্রমে 27টি ওয়ার্ডে আমাদের এই মশক নিধন কর্মসূচি চলবে। কোনো ধরনের কোনো টেনশন নিয়ে যেন মানুষ না থাকে, মানুষ ঘর থেকে নির্বিঘ্নে যেন বের হতে পারে, আবার কাজ সেরে যেন সে নির্বিঘ্নে তার বাসায় ফিরে যেতে পারে, সেই নিশ্চয়তা আমাদেরকে মানুষকে দিতে হবে। 1864 সালে প্রতিষ্ঠিত কুমিল্লা পৌরসভা দেশের প্রাচীন পৌরসভা। সেই পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তরের পর হারাতে বসেছে তার ঐতিহ্য। সংকট কাটিয়ে পরিকল্পিত ও বাসযোগ্য কুমিল্লা গড়ে উঠবে এমনটা আশা নগরবাসী। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। 43তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, অনুষ্ঠানের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, কিছুক্ষণ আগেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং মন্ত্রী তিনি কিন্তু উপস্থিত হয়েছেন সালাউদ্দিন আহমেদ, এবং তিনি তার এখানে কুচকাওয়াজের যে অভিবাদন সেটি কিন্তু গ্রহণ করেছেন। পাশাপাশি এখানে যে সব এখানে কন্টিনেন্টাল আছে এবং যারা এখানে কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন যেসব প্রশিক্ষণার্থী, তারা কিন্তু 43তম বিসিএস এর পুলিশ ব্যাচের তারা এখানে মোট 72 জন কিন্তু প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। 1 বছরের প্রশিক্ষণ শেষে এখানে পুরুষ প্রশিক্ষণার্থী ছিল 66 জন এবং এখানে নারী প্রশিক্ষণার্থী ছিল 6 জন। মোট 72 জন প্রশিক্ষণার্থীর 1 বছরের যে কর্মশালা সেটি সমাপ্ত করে তারা কিন্তু আজকের পর থেকে কর্মস্থলে ফিরবেন এবং তাদের যে এই পুলিশ একাডেমি, সারদা পুলিশ একাডেমি থেকে তাদের যে শিক্ষা সেটি কিন্তু পরবর্তীতে মানবতার কাজে, দেশ এবং জাতির কাজে কিন্তু তারা লাগাবে। আজকের এই কুচকাওয়াজ এবং প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে উপস্থিত থেকে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। পাশাপাশি এখানে যারা এই প্রশিক্ষণার্থী শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন যেসব প্রশিক্ষণার্থী, তাদের কিন্তু হাতে পুরস্কার তুলে দেবেন এবং তাদের পরবর্তীতে কর্মস্থলে যাওয়ার জন্য এবং তাদের দিক নির্দেশনামূলক যেসব বক্তব্য সেটি কিন্তু তিনি এখানে দেবেন কিছুক্ষণের মধ্যেই। আনুষ্ঠানিকভাবে এখানে সমাপনী কুচকাওয়াজের সার্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে, আর কিছুক্ষণ পরেই এখানে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার যে বক্তব্য সেটি কিন্তু রাখবেন। রওশন, রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে এই ছিল আমার কাছে কুচকাওয়াজের সবশেষ তথ্য।
রাজশাহী থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান। ঈদুল ফিতরের ছুটি শেষে শুরু হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দর সংশ্লিষ্ট অফিসগুলোতে সকাল থেকে কাজ শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আমাদের হিলি স্থলবন্দরে রয়েছেন সহকর্মী সোহেল রানা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রানা, ছুটি শেষে বন্দরের কার্যক্রম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, ঈদুল ফিতরের টানা 10 দিনের ছুটি শেষে হিলি স্থল বন্দরে যে কর্মপ্রাণচাঞ্চলতা সেটি কিন্তু ফিরে এসেছে। আমরা দেখছি যে বন্দর সংশ্লিষ্ট যে অফিসগুলো রয়েছে সেখানে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা এসেছেন এবং তারা অফিস শুরু করেছেন এবং যে ধরনের আমদানি রপ্তানি সংশ্লিষ্ট যে কাজগুলো তারা কিন্তু শুরু করেছেন। আমরা সকাল থেকে দেখছি যে বন্দর অভ্যন্তরের এবং বাইরের যে রাস্তা রয়েছে সেখানে ভারতে রপ্তানির জন্য প্রায় 50টি বাংলাদেশি পণ্য বোঝাই ট্রাক অপেক্ষা করছে। সেই পণ্যগুলো আজকে ভারতে রপ্তানি হবে। এর মধ্যে মূলত যেই পণ্যগুলো রয়েছে, জুস রয়েছে, টোস্ট এবং বিস্কিট রয়েছে, এছাড়া রাইস ব্র্যান্ড কুল অয়েল রয়েছে। এই পণ্যগুলো কিন্তু আজকে ভারতে রপ্তানি হবে 50টি ট্রাকের মতো। এছাড়াও ভারত থেকে বেশ কিছু পণ্য আজকে বাংলাদেশে রপ্তানি হবে, আমদানি হবে। সেই পণ্যগুলো ভারতের যে অভ্যন্তর সেখানে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে সেই পণ্যবাহী ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশে যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে সেগুলো ভারতে প্রবেশ করে এর মধ্য দিয়ে যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি শুরু হবে এবং বন্দরের যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এখন পণ্য খালার যে কার্যক্রম সেটিও ইতিমধ্যে শুরু হয়েছে। এই সবকিছু মিলে কিন্তু বন্দরে যে কর্মপ্রাণচাঞ্চলতা সেটি আমরা ফিরতে শুরু করতে দেখেছি এবং বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন হোটেল, দোকানপাট যেগুলো রয়েছে তারাও কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা কিন্তু সেগুলো পরিচালনা করছেন এবং সেখানে সকাল থেকে তারাও কিন্তু মোটামুটি একটা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আমরা দেখছি যে এই আমদানি রপ্তানি কার্যক্রম শুরুকে কেন্দ্র করে যারা বন্দরের শ্রমিক রয়েছেন তারা সকাল থেকে বন্দরে প্রবেশ করতে শুরু করছেন। তাদের এই দীর্ঘদিনের ছুটি শেষে তারা কিন্তু তাদের যে আয়ের যে ভাটাটা ছিল সেটি দরজা খুলতে শুরু করবে আজ থেকে এবং তারা যেটি আশা করছেন যে আসলে আগের মতোই কিন্তু পণ্য আমদানির গতি বাড়বে, খালাস কার্যক্রম তাদের বাড়বে এবং তাদের আয়ও বাড়বে, এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলে বলা চলে যে আসলে লম্বা ছুটির পর আজ যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে সেটি আসলে শ্রমিকদের মধ্যে একটা প্রাণ চাঞ্চলতা ফিরে এনেছে। রোশন, ঈদের ছুটি শেষে শুরু হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সোহেল রানা। গ্যাস সংকটে 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে ব্যাহত হচ্ছে প্রায় 2000 কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন। আমদানি করা সার দিয়ে চাহিদা মেটানো হলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ায় বিতরণ কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত থাকছে আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে। 4 দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। প্রতিদিন প্রায় 1150 টন ইউরিয়া সার উৎপাদন করতে পারে এই কারখানা। যদিও প্রতিষ্ঠার প্রথম দিকে উৎপাদন ক্ষমতা ছিল আরও বেশি। গেল বছরের 1 মার্চ গ্যাস সরবরাহ না দেয়ায় এই কারখানা থেকে বন্ধ হয় সার উৎপাদন। এতে প্রতিদিন প্রায় 5.5 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। শ্রমিক কর্মচারীদের বেতন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সহ আনুষঙ্গিক খরচ মেটাতে গিয়ে অর্থ সংকটে পড়েছে দেশের পুরনো এ সার কারখানা। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে জিয়া সার কারখানা থেকে নাম পরিবর্তন করে আশুগঞ্জ সার কারখানা করার পর গ্যাস রেশনিংয়ের নামে বছরের অর্ধেকের বেশি সময় সরবরাহ বন্ধ রাখা হয়। ফলে পুরোদমে উৎপাদন চালু রাখতে না পারায় লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয় কারখানাটি। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে বেড়েছে সারের দাম। সংকট মোকাবিলায় দ্রুত দেশের বন্ধ সার কারখানাগুলো চালুর দাবি সংশ্লিষ্টদের। মধ্যপ্রাচ্য যে অস্থিতিশীল অবস্থার কারণে যদি সার আমদানি ব্যাঘাত ঘটে তাহলে আমাদের কৃষিতে সার বিতরণে কার্যক্রমে বাধাগ্রস্ত হবে, যার ফলে আমাদের খাদ্য উৎপাদনের একটি শঙ্কা তৈরি হয়ে যাবে। বন্ধ কারখানার উৎপাদন কবে চালু হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও আশুগঞ্জে সরকারের নতুন আরেকটি সার কারখানা করার পরিকল্পনা রয়েছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ। আমাদের বিসিসি চেয়ারম্যান মহোদয় এবং শিল্পমন্ত্রী মহোদয় আমাদের নতুন এখানে কারখানা হওয়ার জন্য এরকম অত ইউরিয়া ফার্টিলাইজার, নল ড্যাপ, নল টিএসপি যে কোনো একটা ফার্টিলাইজার নতুন করে করা হবে। এজ ওয়েল এজ নতুন হওয়ার আগ পর্যন্ত আশুগঞ্জকে চালু রাখার জন্য সিদ্ধান্ত হয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ায় গেল কয়েক বছর ধরে সার উৎপাদনে বিসিআইসির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না আশুগঞ্জ সার কারখানা। পুরোদমে সার উৎপাদনে প্রতিদিন প্রায় 48 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন কারখানাটির। আজিজুল সঞ্চয়, এখন
ব্রাহ্মণবাড়িয়া। রাঙামাটির কাপ্তাই হ্রদে বছরে প্রায় 20,000 মেট্রিক টন মাছের উৎপাদন হয়ে থাকে, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। তবে স্থানীয় চাহিদা মিটিয়ে বাণিজ্যিক যাত্রায় এই মাছের কেবল অর্ধেক থেকেই রাজস্ব পায় সরকার। চলতি মৌসুমের প্রথম 7 মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 19 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন। 1960 সালে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সৃষ্টি হওয়া কাপ্তাই হ্রদ এখন দেশের মিঠা পানির অন্যতম মৎস্য ভাণ্ডার। 725 বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় 27,000 জেলে। হ্রদে বছরে প্রায় 20,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। তবে স্থানীয় চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া মাছের অর্ধেক থেকেই সরকার পায় রাজস্ব। 2020 থেকে 2025 এই 5 অর্থ বছরে 35,345 মেট্রিক টন মাছ থেকে শুল্ক আদায় হয়েছে প্রায় 69 কোটি টাকা। হ্রদে রুই, কাতলা, মৃগেল, আইড়, বোয়াল সহ 30 থেকে 35 প্রজাতির মাছ ধরা পড়লেও এর 90 থেকে 95% চাপিলা আর কাচকি। মিঠা পানির হওয়ায় এবং স্বাদে ভালো হওয়ায় ভোক্তাদের কাছে এই দুই মাছের চাহিদা বেশি। কাচকি মাছটাই পরিমাণ বেশি থাকে আর চাপিলাটার সংখ্যাটা বেশি। রাঙামাটির মাছ ফ্রেশ মাছ, ওই জন্য মাছের চাহিদাটা বেশি, বিশেষ করে ঢাকাতে, চিটংয়ে আর এক্সপোর্টে যে চিটং থেকে নিয়ে যায় ওরা কাচকিটা বেশি নিয়ে যাচ্ছে। কাপ্তাই হ্রদের মাছ মিঠা পানির মাছ, এটা বাংলাদেশ প্রচুর চাহিদা, এই চাহিদা বাদ দিয়েও বিদেশে প্রচুর চাহিদা আছে আমাদের এই মাছের। চলতি মৌসুমে 2 সেপ্টেম্বর থেকে 7 মাসে 8,500 মেট্রিক টন মাছ থেকে শুল্ক আদায় হয়েছে 19 কোটি টাকার বেশি। 21.5 টাকা ছোট মাছগুলো আমাদের নির্ধারণ হয়েছে এবং সর্বোচ্চ 40 টাকা বিভিন্ন প্রকারভেদে এটা নির্ধারণ হয়েছে, যেটা আগামী 3 বছর এটা চলমান থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, দেশ বিদেশে চাপিলা ও কাচকির বাজার সম্প্রসারণ করা গেলে রাজস্ব আয় আরও বাড়বে। পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও তৈরি হবে। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।